হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। এরপর আমরা কিন্তু আজকের এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা 2023 সালের যে এক্সাম হয়েছিল, সেই 2023 সালের মানে যে এক্সামটা হলো, যেটা সেই প্রাইমারি টেটের এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা নিয়ে আমরা আনসার কি নিয়ে আলোচনা করব। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। আশা করি বেশিরভাগ কোশ্চেন আপনারা আমাদের ক্লাসের আলোচনা থেকে কিন্তু পেয়ে যাবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এটা পেয়েছেন কিন্তু পরিবেশ থেকে বেশ কয়েকটা কোশ্চেন কিন্তু আনকমন এসেছে, এটা আমরা নিজেরাও বলছি, কিন্তু বেশিরভাগ কোশ্চেন আপনারা কিন্তু আমাদের ক্লাসের থেকে যে আলোচনা সেখান থেকেই পেয়েছেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। চলুন বেশি দেরি না করে ক্লাসটা শুরু করি। 121 নম্বর প্রশ্নে কী বলা হয় দেখুন, নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটির পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণকে শনাক্ত করা যায়? দেখুন, আপনাদের বলেছিলাম যে আগ্নেয়গিরি থেকে বায়ু দূষণের একমাত্র সালফার ডাইঅক্সাইড নির্গত হয়, তাই অপশন এ সালফার ডাইঅক্সাইড ইজ দ্য রাইট আনসার। দ্বিতীয় প্রশ্নে চলে যায়, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটা সঠিক নয় সেটি চিহ্নিত করুন। মাইক্রোপ্লাস্টিক নিয়ে রিসেন্টলি আমরা কিন্তু আলোচনা করেছি আপনাদেরকে, আমরা ইভেন মক টেস্টও আপনাদের মাইক্রোপ্লাস্টিক নিয়ে কিন্তু কোশ্চেন দিয়েছি। কী বলা হয়েছে, মানব রক্তে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করা হয়েছে, একদম ঠিক। মানব রক্ত এবং অন্যান্য প্রাণীর রক্তেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। দাঁতের মাজন, টুথপেস্টে উপস্থিত পলিথিন, ঠোঁটের প্রসাধনী যে লিপ গ্লস, এগুলো সবের মধ্যেই কিন্তু আপনার এই মাইক্রোপ্লাস্টিকের উদাহরণ। এগুলো খাদ্য শৃঙ্খল বরাবর মাইক্রোপ্লাস্টিকের একটা জৈব সঞ্চরণ হয়, এটা আমরা জানি। এবং একই সঙ্গে মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিয়োজ্য বস্তু, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। মাইক্রোপ্লাস্টিক জৈব বিয়োজ্য নয় কিন্তু, তাই সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু অপশন ডি, এর এই বক্তব্যটা কিন্তু সঠিক নয়। ওকে, দ্বিতীয় প্রশ্নে চলে যায় আমরা। তৃতীয় প্রশ্নে, র্যাচেল কার্সন লিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটি নিম্নোক্ত কোন পরিবেশগত সমস্যাটি বর্ণিত হয়েছে? এটা কিন্তু হবে কীটনাশকের ক্ষতিকর প্রভাব। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট, এই যে কপ, এটা নিয়ে রিসেন্টলি আমরা কিন্তু আপনাদের ক্লাসে আলোচনা করেছিলাম যে 2000 সিওপি 28, তখন কিন্তু আপনাকে ধরে নিতে হবে, ওখান থেকে ক্যালকুলেশন করলে আপনি আনসারটা পেয়ে যেতেন। 21তমে কপ যে কনফারেন্স অফ পার্টি বা সিওপি 21 কত সালে অনুষ্ঠিত হয়েছে? প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল কত সালে? আনসারটা হবে কিন্তু 2015। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 2023 সালে হয়েছে কিন্তু আপনার 28তম সিওপি হয়েছে, 2023 সালে হয়েছে আপনার 28তম। ওকে, তো এবার এখান থেকে ব্যাক করে যান, কোভিডের সময় এক বছর বাদ দিল, সেটা যদি বাদ দেন তাহলে বুঝতে পারেন যে 2015 সালেই কিন্তু সিওপি 21 কিন্তু হয়েছিল, যেটা আমরা কিন্তু ক্লাসে অলরেডি আলোচনা করেছি আপনাদের সিওপি 28 নিয়ে। নিম্নোক্ত অবস্থাগুলোর মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়? সরাসরি প্রশ্ন থেকে কমন এসছে। হাইড্রোপনিক্স মানে কি? মৃত্তিকাবিহীন একটি অবস্থা। ওকে, শুধুমাত্র জল এবং তার যে পুষ্টি উপাদান, তার মাধ্যমেই কিন্তু আমরা হাইড্রোপনিক্সের মাধ্যমে সবজি বা উদ্ভিদ প্রতিপালন করে থাকি, তাই অপশন সি ক্ষেত্রে সঠিক উত্তর হবে। নেক্সট, সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করুন। সবচেয়ে কম সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সমুদ্র দূষণ কোনটা সোজা কথায় কম 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 ঘটাবে সমুদ্র দূষণ? বায়ুর গুণমানের সূচক পরিবর্তন, তৈল নিঃসরণ যে অয়েল স্পিল সমুদ্র দূষণ ঘটায়, এটা আমরা জানি। মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি, এটিও কিন্তু সমুদ্র দূষণ ঘটায়। মাইক্রোপ্লাস্টিক দূষণ, রিসেন্টলি আপনাদের একটা কোশ্চেন বলেছিলাম যে মাইক্রোপ্লাস্টিক নিয়ে, পাখিদের যে প্লাস্টিকোসিস রোগ হচ্ছে মাইক্রোপ্লাস্টিক থেকে। ওকে, সেটাকে আমরা মাইক্রোপ্লাস্টিক দূষণ, এটা কিন্তু বাস্তুতন্ত্র নষ্ট করছে সামুদ্রিক বাস্তুতন্ত্র। কিন্তু কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটি হচ্ছে কিন্তু বায়ুর গুণমান সূচকের পরিবর্তন। অপশন এ হবে এর সঠিক উত্তর। ওকে, পরবর্তী পর্যায়ে যাই। নিম্নলিখিত, এটা তো সরাসরি প্রশ্ন এসেছে, লাস্ট যে কোশ্চেনটা দিলাম না নতুন টপিক থেকে, সেখানে আলোচনা করেছি আপনাদের এই কোশ্চেনটা। নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে কোনটি মানুষের শরীরে ডেড ডাইটসের মধ্যস্থায় প্যারালাইটিক সেলফিস বিষক্রিয়া সৃষ্টি করে? কোন টক্সিন? স্যাক্সি টক্সিন, আমরা আলোচনা করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম স্যাক্সি টক্সিন ইজ দ্য রাইট আনসার। 28 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। আমাদের 28 নম্বর প্রশ্ন, 128 নম্বর প্রশ্নে কী আছে? এটা কিন্তু সম্পূর্ণ আনকমন কোশ্চেন, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেওয়া হয়েছে। 2021-22 আর্থিক বছরে ভারতের জনপ্রতি ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কিন্তু 1250 কিলোওয়াট ঘন্টা। অপশন ডি হবে এর সঠিক উত্তর। নেক্সট, মানবজাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতির বৈচিত্র্যের হ্রাসপ্রাপ্তির অবিরত ঘটনা, যা ষষ্ঠ গণজৈব বিলুপ্তি বলে পরিচিত, তা যে ঘটনাটির প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না, সেটি চিহ্নিত করুন। এই যে ষষ্ঠ গণজৈব বিলুপ্তি, এটা কাদের ফলে হচ্ছে? মানবজাতির কার্যকলাপ। এই চারটার মধ্যে যেটা মানবজাতির কার্যকলাপ নয়, সেটাই আনসার। দেখুন, ক্ষতিকারক রাসায়নিক কারণ দূষণ, এটা মানবজাতির ফলে হয়। বিশ্ব উষ্ণায়ন মানবজাতির ফলে হয়। প্রাকৃতিক বাসস্থান বিনাশ, এটাও মানবজাতির ফলে হয়। কিন্তু প্রজাতির জন্মহার কমে যাওয়া, এটাতে কিন্তু মানবজাতির কিন্তু কার্যকলাপের কোনো অবদান নেই। তাই যেটা ঘটে না সেটা হচ্ছে কিন্তু আপনার অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, এটা মানবজাতির কার্যকলাপের নয়, তাই অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত প্রাণীগুলোর মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? দেখুন, বেন্থিক মানে যে একটু আগে আমরা ব্যান্থক প্রাণী নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের বলছিলাম জলে সাঁতার কেটে বেড়ায়। এখানে প্রশ্নটি ঘুরিয়ে দিয়েছে একটু অমেরুদণ্ডী প্রাণী। যদি একটু ভাবেন আপনি আনসার পেয়ে যাবেন কিন্তু। ছোট হাঙ্গরের মেরুদণ্ড থাকেই থাকে না, অবশ্যই থাকবে, তাই ছোট হাঙ্গরের মেরুদণ্ড থাকবে। ফ্ল্যাট ফিশ বা চ্যাপ্টা মাছ, এরও কিন্তু আপনার মেরুদণ্ড থাকবে। সি হর্স সমুদ্র ঘোড়া, এরও মেরুদণ্ড আছে, কিন্তু সি অ্যানিম্যাল, এর কিন্তু কোনো মেরুদণ্ড নেই, এটি কিন্তু অমেরুদণ্ডী প্রাণী, তাই অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যায়। কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসে বায়ুমণ্ডলে নিঃসৃত হয়?
এটা সঠিক উত্তর হবে 950 গ্রাম কিন্তু নির্গত হয় কিন্তু। ন্যাচারালি 1 পাউন্ড মানে হচ্ছে 450 গ্রাম, 2 পাউন্ড মানে হচ্ছে 900 গ্রাম, তাহলে 950 গ্রাম মানে হচ্ছে প্রায় 2 থেকে 3 ইউনিট পাউন্ড আমরা বলতে পারি। তাই অপশন বি এক্ষেত্রে সঠিক উত্তর। এটাও কিন্তু একটু সম্পূর্ণ একটা আনকমন কোশ্চেন বলতে পারেন। কার্বন মনোক্সাইড, এটা কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন কার্বন মনোক্সাইড কি। দেখুন সঠিক বিকল্প চিহ্নিত করতে বলেছে। কার্বন মনোক্সাইড গ্রিন হাউস গ্যাস, অনেকাংশে কার্বন মনোক্সাইডকে গ্রিন হাউস গ্যাস অনেকে বলেন। গতবারে একটা প্রশ্ন হয়েছিল, অনেকে বলছেন যে কার্বন মনোক্সাইড গ্রিন হাউস গ্যাস, সেখান থেকে তো বুঝতে পারবেন যে কার্বন মনোক্সাইড কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় কিন্তু। ওকে, এটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কখনোই কার্বন হাইড্রোকার্বনে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, কিন্তু এখানে কার্বন এবং অক্সিজেন আছে কিন্তু। তাই এই হাইড্রোকার্বনটা হবে না, এবং একই সঙ্গে উদ্বায়ী জৈব যৌগ মানে ভলাটাইল অর্গানিক আপনার কি বলবো কার্বোহাইড্রেট, এটাও কিন্তু হবে না কিন্তু। ওকে, তাহলে পড়ে রয়েছে কিন্তু একমাত্র 3 নম্বরটা। তাই কার্বন মনোক্সাইড হলো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্থির করার একটি উপাদান। 3 নম্বরটা সঠিক, তাই অপশন সি হবে এর সঠিক উত্তর। শুধুমাত্র 3, এটাই কিন্তু সঠিক বিকল্প। 133 নম্বর প্রশ্নে চলে যায়। নিম্নোক্ত রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটিকে সবুজ দ্রাবক বা গ্রিন সলভেন্ট হিসেবে বিবেচিত করা যেতে পারে? দেখুন রিসেন্টলি গ্রিন সলভেন্ট হিসেবে বিবেচনা করা হয় ইথানল, প্রোপানল এগুলোকে, এবং সেই সঙ্গে রিসেন্টলি সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড এটাকেও কিন্তু আপনার গ্রিন সলভেন্ট হিসেবে কিন্তু ব্যবহার করা যেতে পারে বলে বিবেচনা করা হয়েছে। তাই অপশন ডি এক্ষেত্রে সঠিক উত্তর। 134 নম্বর প্রশ্নে চলে যায় নিরক্ষীয়, এটা এল নিনো, এটা কিন্তু রিসেন্টলি আলোচনা করেছি কিন্তু। এই রিসেন্ট যে আমরা যে নতুন টপিক থেকে যেগুলো আলোচনা করেছি না, সেখান থেকে আপনারা প্রায় 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু পেয়ে গেছেন অলরেডি। এল নিনো কি সঙ্গে সম্পর্ক? এটা কিন্তু উষ্ণ পর্যায়ে। আপনাদের বলেছিলাম যখন এল নিনো হয় তখন সমুদ্রের জলটা কি হয়, গরম হয়ে যায় কিন্তু। তাই এটা কিন্তু কোন পর্যায়ে বলা হয়? এটা কিন্তু উষ্ণ পর্যায়ে বলা হয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 134 নম্বর হলো 35 নম্বর চলে যায়। নিম্নলিখিত ব্যবস্থাগুলোর মধ্যে কোনটি বর্জ্য জল থেকে জৈব পদার্থ উপসারণ করা হয়? না ট্রিকলিং ফিল্টার। এই ট্রিকলিং ফিল্টারের মাধ্যমে বর্জ্য জল থেকে জৈব পদার্থ অপসারণ করা হয়। অপশন এ হবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 136 নম্বর যাই। নিম্নোক্ত রাসায়নিক যৌগের মধ্যে কোনটি মেরু অঞ্চলে ওজন হল সৃষ্টির জন্য দায়ী? সরাসরি প্রশ্ন এগুলো পেয়েছেন কিন্তু আপনারা। ওজন হচ্ছে সিএফসি কার্বন, সেই ক্লোরোফ্লোরো কার্বন থেকে আমরা পাই কিন্তু মূলত ক্লোরিন নাইট্রেটটা। তো অপশন ডি হবে এর সঠিক উত্তর। 136 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কী আছে? একজন পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে আপনি শিলা এবং খনিজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা পোষণ করেন। এখন একজন অনুসন্ধান শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করে যে অধিকাংশ খনিজ এবং শিলাতে কোন মৌলটি পাওয়া যায়, শিক্ষিকার সম্ভাব্য উত্তরটি কী হবে? কোন মৌল বলেছে কিন্তু, কোনো ধাতু বা কোনো জিনিস বলেনি কিন্তু। আপনারা কি জানেন? আমরা সকলে জানি যে খনিজ বা শিলা মানে মৃত্তিকা, এবং আমাদের মৃত্তিকায় কোন মৌল সব থেকে বেশি আছে আপনাদের আমি কিন্তু ডিটেল ক্লাসে বলেছি, সেটা হবে কিন্তু সিলিকন। তা সঠিক উত্তর এই ক্ষেত্রে হবে কিন্তু অপশন ডি। বেশিরভাগ খনিজ এবং শিলাতে কিন্তু সিলিকন থাকবে, যেটা বালির উপাদান, এটা থাকবে কিন্তু। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 138 নম্বর প্রশ্নে চলে যায়। কি দেখা যায় আমাদের শিলার আবহবিকারে সৃষ্ট আলগা উপাদানগুলি যে প্রণালীতে একত্রিত হয় সেই প্রণালীটিকে আমরা বলি কিন্তু সেডিমেন্টেশন বা অধক্ষেপণ। কি বলেছে দেখুন, কি বলছে? আলগা উপাদান, যেগুলো আলগা উপাদান সেগুলো একটা নির্দিষ্ট প্রণালীতে এই যে সেডিমেন্টেশন অধক্ষেপণ ধীরে ধীরে অধক্ষেপিত হচ্ছে, সেটাকে আমরা বলি অধক্ষেপণ, সেডিমেন্টেশন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 139 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। 139 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত উল্লিখিত মাছগুলোর মধ্যে কোনটি অ্যানাড্রোমাস মাছ? এটা কিন্তু প্রশ্ন আপনাদের করেছিলাম, আমি বলেছিলাম এটা অ্যানাড্রোমাস মাছ কাকে বলা হয়? যেসব মাছগুলো কিন্তু শুধুমাত্র ডিম পাড়ার জন্য মিষ্টি জলে চলে আসে, তারপর কিন্তু সমুদ্রে চলে যায় কিন্তু, সেটা ইলিশ মাছ আমরা বলি। অপশন ইলিশ, এটা কিন্তু অ্যানাড্রোমাস মাছ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন চলে যায়। নিম্নলিখিত প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীটি ডেট্রিটাস ফিল্টার বা ডেট্রিটাস ভোজি? ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কী বলেছিলাম? যেগুলো জৈব পচা জিনিসপত্র, সেখান থেকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল তৈরি হয়। তো সেটা যদি মনে রাখতে পারেন যে ডেট্রিটাসটা শুরু হয় আপনার পচা জৈব যৌগ থেকে। যে পচা জৈব যৌগ তো কারা খায়? ফিডার মানে তো কে খায়, ভোজি মানে সে খায়। কে খায় পচা জৈব জিনিসগুলো? মৃত পচা জিনিসগুলো কে খায়? একমাত্র শকুন খায়। তো অপশন ডি শকুন ইজ দ্য রাইট আনসার। 141 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। 141 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে দেখুন, যে কি দৃষ্টিগতভাবে সমস্যা ক্লিষ্ট কোনো শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক কোন কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করবেন? কিন্তু অনলাইন ক্লাস নিচ্ছেন, দৃষ্টিগত সমস্যা হয়, তার জন্য আপনি কোন কোন মানে পদ্ধতি ব্যবহার করতে পারেন? কণ্ঠবার্তা আদান প্রদানের মাধ্যমে, অসংখ্য মৌখিক ব্যাখ্যা ব্যবহার করার মাধ্যমে, সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহার করার মাধ্যমে, মূর্ত অভিজ্ঞতা ব্যবহার করার মাধ্যমে। দেখুন মূর্ত অভিজ্ঞতা ব্যবহার করা জিনিসটা কিন্তু, সেটা কিন্তু বাচ্চাটা যদি কোনো জিনিস মানে সেই যে কোনো জিনিস যখন আপনি ব্যাখ্যা করবেন, সেই অভিজ্ঞতা যদি আগের থেকে তার হয়ে থাকে সেটাকে বলা হয়, সেটা যদি ব্যাখ্যা করা হয় তখন কিন্তু। মূর্ত অভিজ্ঞতায় কিন্তু অনলাইন ক্লাসে কিন্তু মূর্ত অভিজ্ঞতা অতটা কাজ করে না কিন্তু, তাই 4 নাম্বারটাকে আমরা বাদেই দিচ্ছি। বাকি যে তিনটা কিন্তু সঠিক, যেটা আপনি অপশান এতে পাবেন কিন্তু। ওকে, তো অপশান এ ইজ দ্য রাইট আনসার। 142 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 142 নম্বর প্রশ্ন আমাদের কী বলেছে দেখা যাক। শৈবাল ব্লুম, অ্যালগাল ব্লুম নিয়ে আলোচনা হয়েছে কিন্তু অলরেডি। এর সঙ্গে সম্পর্কিত নয় যে ঘটনাটি, অ্যালগাল ব্লুমের সঙ্গে সম্পর্কিত নয় কোনটি? কি বলেছিলাম? মাছের মৃত্যু হয়। অবশ্যই ঠিক। অ্যালগাল ব্লুম হলে সমস্ত জলাশয়টা কিন্তু পচে যায়, শৈবালগুলো যখন পচে যায় তখন অ্যালগাল ব্লুম, তখন কিন্তু অক্সিজেনের অভাবে মাছ মারা যায়। আর অক্সিজেন অভাব মানে কি? অক্সিজেন নিঃশেষকরণ, এটাও হবে।
ওকে, এটা সম্পর্কিত হয় শৈবাল অধিবেশ, যে একটা টক্সিন নির্গমন করে শৈবাল, এটা তো আমরা রিসেন্টলি বলেছি আপনাদের। তাহলে 1, 3 এবং এই এ, বি এবং ডি এগুলো কিন্তু ঘটে কিন্তু শৈবাল ব্লুমের সঙ্গে, কিন্তু সম্পর্কিত নয় মহাসমুদ্র স্রোতের পরিবর্তন, এটার সাথে অ্যালগাল ব্লুমের কিন্তু কোনো সম্পর্ক নেই। তাই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই প্রশ্নগুলো কিন্তু একটু ভাবলেই কিন্তু আনসার দিতে পারবেন কিন্তু, ওকে, একটু ভাবলেই আনসার দিতে পারবেন। নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? দেখুন, মাইগ্রেশন নিয়ে কিন্তু রিসেন্ট ক্লাসে মাইগ্রেশন নিয়ে আলোচনা হয়েছে, মাইগ্রেশন কীভাবে হয় না হয় সব আপনাদের আলোচনা করছি। প্রশ্নটা কিন্তু সেই ক্লাস থেকেই এসেছে, কিন্তু এই ক্লাসে রিসেন্টলি কয়েকদিন আগে আপনাদের নতুন টপিক নিয়ে যে ক্লাসগুলো করালাম সেখান থেকে। নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? প্রাণীদের পরিযান বা এটা পরিযানের মধ্যে এখানে মাইগ্রেশনের কথাটাই বলা হয়েছে, ইংলিশ টার্মটা দেখলেই বুঝতে পারবেন, এখানে দেখুন মাইগ্রেশন বলা হয়েছে, মাইগ্রেশন, ওকে। তো পরিব্রাজন বা মাইগ্রেশন প্রাণীদের পরিযান কোনটা সঠিক বলেছে? পরিবেশের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত নয়, এটা কিন্তু ভুল, কারণ আমরা কি বলেছি শীতকাল এলেই কিন্তু সে উষ্ণ প্রধান অঞ্চলে যায়, কিন্তু তাই তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত নয়, এটা কিন্তু ভুল। প্রাণীদের পরিযান প্রজননগত প্রয়োজন মেটানোর জন্য একত্র হওয়ার সঙ্গে সম্পর্কিত, অবশ্যই আপনাদের বলেছিলাম না, আপনাদের বলেছিলাম যে প্রাণীরা সাধারণত মাইগ্রেশন করছে কিন্তু তাদের জনন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিন্তু, ওকে, তাই এটা ঠিক। প্রাণীদের পরিযান অক্সিজেনের প্রাচুর্যের সঙ্গে সম্পর্কিত, এটা কিন্তু ভুল, এটা কোনো অক্সিজেনের প্রাচুর্যের সঙ্গে কোনো মাইগ্রেশনের সম্পর্ক নেই। প্রাণীদের পরিযান কোন প্রাণী কত দ্রুত দৌড়ায় তার প্রমাণের সঙ্গে সম্পর্কিত, এটাও কিন্তু ভুল, এর সাথে কোনো তারা যখন মাইগ্রেশন করে তখন কিন্তু কম্পিটিশন করে না কেউ কিন্তু। তাই কোনটি সঠিক হবে একমাত্র অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লাসটা মন দিয়ে শুধু সম্পূর্ণ দেখে থাকেন, সেখানে আমি ডিটেলসে কিন্তু আলোচনা করছি এগুলো, ওকে। নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্নে চলে যায়, 144 নম্বর প্রশ্নে চলে যায়। একজন পরিবেশবিদ্যার শিক্ষক ঠিক অঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অস্থিসন্ধি মানে কি বলুন তো? এই যে আমাদের কনুয়ে কাঁধে যে থাকে না সন্ধিগুলো, দুটো হাড়ের সংযোগস্থল, ধারণা দিচ্ছেন। এখন তিনি প্রায় বিভিন্ন স্থায়িস্থানিক অংশে বল সকেট অস্থিসন্ধি নির্দেশ করলেন কিন্তু, ওকে। এবার প্রশ্ন হচ্ছে যে স্থায়িস্থানিক অংশসমূহ শনাক্তকরণ, অর্থাৎ আপনাকে জানাতে হবে যে বল এবং সকেট অস্থিসন্ধি যে জয়েন্ট আছে, বল সকেট জয়েন্ট, এটা আমাদের কোথায় কোথায় আমরা দেখতে পাবো কিন্তু। যে চারটা অপশন আপনার এখানে দেওয়া আছে এর মধ্যে থেকে আমরা বল এবং সকেট একমাত্র আমাদের হিপ অর্থাৎ নিতম্ব এবং কাঁধে দেখতে পাই কিন্তু। আমাদের যে হাতের সঙ্গে কাঁধের যে জয়েন্ট, এটা হচ্ছে বল সকেট। চারদিকে দেখুন হাতটাকে ঘোরাতে পারবেন, পাটাকেও আপনি চারদিকে ঘোরাতে পারবেন কিন্তু, ওকে, ক্লিয়ার। তাই বল সকেট আমরা নিতম্ব এবং কাঁধের মধ্যেই দেখতে পাবো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 45 নম্বর পরে চলে যাই, ভিন্ন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে কী বলা হয়? এগুলো কিন্তু অলরেডি আলোচনা হয়েছে ক্লাস করার সময়, বিভিন্ন পরিবেশবিদ্যার ক্লাসের সময় আপনাদের বলেছি কিন্তু, যে আনসার দেবেন কী হবে, জিন আছে, জিন সম্পর্কিত মানে সেটা ট্রান্সজেনিক হবেই কিন্তু, কারণ এই শব্দগুলোর মধ্যে একমাত্র জিনেই আমরা ট্রান্সজেনিক পাবো কিন্তু। ট্রান্সজেনিকটাও কিন্তু একটা সংক্রমণ প্রজাতির জিনিসই বলা ছিল সেটাকে, কিন্তু সেটা পার্টিকুলারলি যখন জিন ধারণকারী প্রাণী বলবো তখন তাকে আমরা বলবো কিন্তু মূলত আপনার ট্রান্সজেনিক, ওকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যায়, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যায় বিষয়ের পরিবর্তে ভাবমূল সন্নিহিত হয়েছে কিন্তু। ভাবমূল মানে থিম, বর্তমানে থিমের সাহায্যে পড়াশোনা করানো হয়। ভাবমূল কী বলা হয়? ভাবমূল পরিবেশবিদ্যার শিখন বিষয়ভিত্তিক ব্যবধানকে অতিক্রম করতে সাহায্য করে এবং সমন্বয়কারী ধারণাকে এগিয়ে নিতে সাহায্য করে, যা বিষয় সাপেক্ষে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের কাছে সহজতর হয়। একদম ঠিক কিন্তু, ওকে। অর্থাৎ মানে এ বিবৃতি যেমন ঠিক সেই সঙ্গে রিজনও ঠিক, এবং ওই বিবৃতির সঠিক ব্যাখ্যা হচ্ছে কিন্তু এই আর, অর্থাৎ এর সঠিক ব্যাখ্যা আর, যেটা আপনি কিন্তু সঠিক উত্তর পাবেন কিন্তু অপশন বিতে। এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যায়, কী বলা হয়েছে? পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে আপনি সুন্দরল্যান্ড জীববৈচিত্র্যের হটস্পটের কোনো একটি অঞ্চলে একটি ক্ষেত্র ভ্রমণ সংগঠিত করলেন এবং সেখানে বিপন্ন উদ্ভিদ প্রাণী নিয়ে আলোচনা করলেন। এখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করলো ও শিখন ঘাটতি কমাতে পারলো। সুন্দরল্যান্ড হটস্পট বিষয়ে নিচের কোনটি ঠিক? আপনাদের ইভিএসের ক্লাসে আলোচনা করেছিলাম যে আমাদের দেশে 4টে বায়োলজিক্যাল হটস্পট আছে, তার মধ্যে একটা হচ্ছে সুন্দরল্যান্ড। এই সুন্দরল্যান্ড মূলত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সুমাত্রা ইন্দোনেশিয়া এই এলাকাগুলো নিয়ে তৈরি কিন্তু। তা এই মধ্যে থেকে সঠিক উত্তর হবে সুন্দরল্যান্ড সম্পর্কে অপশন ডি, ওকে। র্যাফলেসিয়া এবং ওরাংওটান, যখন নিকোবর দ্বীপপুঞ্জ আপনি পেয়েছেন তখন বাকি দুটো অটোমেটিক কিন্তু আপনার ঠিক হবে। তাই অপশন ডি এক্ষেত্রে সঠিক উত্তর। 48 নম্বর পরে চলে যায় 148, নিম্নলিখিত কোন দুটি মস্তিষ্ক কেন্দ্র মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম হিসেবে কাজ করে? গ্লোবাল পজিশনিং সিস্টেম হিসেবে কাজ করে কোনটি? অর্থাৎ জিপিএস। মানবদেহে জিপিএস হিসেবে কাজ করে হিপোকম্পাস এবং অ্যান্টারহিনাল কর্টেক্স। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 149 চলে যায়, এটা কিন্তু আমরা আপনাদের পড়াইনি কিন্তু, কোনো প্রশ্নই করিনি কিন্তু, ওকে। এটা আমাদের সম্পূর্ণ মানে এটা আমাদের কাছ থেকে আনকমন, ওকে। আপনারা যদি কোথাও পড়ে থাকেন হতে পারে, এটা করেছি কিন্তু বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে। একজন পরিবেশবিদ্যার শিক্ষক রূপে আপনি বিভিন্ন প্রাণী প্রজাতির বিপন্নতার কারণ নিয়ে একটি বিতর্ক সভা বা ডিবেট সভার আয়োজন করলেন। শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করলো। এখন বিতর্কের রূপান্তে রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, গঙ্গার শুশুক, সর্পগন্ধা এবং মেরু ভল্লুকের পপুলেশন সংখ্যা হ্রাসের নির্দিষ্ট কারণ জানা গেল। নিচের কোন অনুক্রমিক বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য? প্রশ্নটির মধ্যে আপনারা জানতে চেয়েছে এই যে প্রাণীগুলোর নাম এখানে বলা হলো,
এই প্রাণীগুলোর অবলুপ্তি হওয়ার কারণটা কি সেটা আপনার কাছে জানতে চেয়েছি কিন্তু। ওকে, খেয়াল করে দেখুন এদের মধ্যে থেকে যে এক সিংহ গন্ডার কেন কমেছে? চোরা শিকার। তাহলে এক সিংহ গন্ডারের সঙ্গে চোরা শিকার সম্পর্কিত। কোথায় আছে? 2 নম্বর আছে এক সিংহ গন্ডার, 2 নম্বর আপনার চোরা শিকার একমাত্র আছে কোথায় বলুন তো? অপশন ডিতে আছে। দেখুন গঙ্গার শুশুক গঙ্গার দূষণের জন্য কমেছে। সর্পগন্ধা কমেছে অত্যধিক ব্যবহার করার মাধ্যমে। ওকে, এবং মেরু ভল্লুক তো আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ুর পরিবর্তনের কারণেই কমেছে। আর রয়্যাল বেঙ্গল টাইগার কমেছে বাসস্থান ধ্বংসের কারণে। তার সঠিক উত্তরটা কী হবে না? অপশন ডি। এগুলো কিন্তু আপনারা একটু যদি ভাবেন তাহলে কিন্তু আনসারগুলো করতে পারবেন। এগুলোকে কড়া কোশ্চেন বলে না। হ্যাঁ, বেশ কিছু আনকমন এসেছে কিন্তু বেশিরভাগটাই আপনাদের জানাশোনার মধ্যে এসেছে। এই প্রশ্নটা যেমন তো হুবহু কোশ্চেন কমন এসেছে এটা কিন্তু, যে নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা আপনারা জানেন, আমি কিন্তু পড়েছি। তাই অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো এই এটা ছিল আমাদের আজকে ইভিএসের কিন্তু আনসার কি, কিন্তু আপনারা কেমন কি এসেছে, কিন্তু কতটা কি আপনারা আনসার করতে পেরেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। ওকে, নেক্সট আমরা আরও যে বাকি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে খুব শীঘ্রই আপনার সাথে হাজির হচ্ছি। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। দেখা হচ্ছে আগামী ক্লাসে। টাটা বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।